কেউ বলে LAQ ল্যাক অর্থাৎ আনসার, তা না। কোশ্চেন হচ্ছে লং এসে টাইপ কোশ্চেন্স, দুটো কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 15 × 2, দ্যাট ইজ 15 × 2 অর্থাৎ 30 নাম্বার থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের কিছু সাব কম্পোনেন্ট থাকবে। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেখানে থাকতে পারে ডিফাইন অ্যাকিউট করোনারি সিনড্রোম, তারপর থাকতে পারে সাব টাইপস অফ করোনারি সিনড্রোম, তারপর থাকতে পারে ফিচার্স অফ আনস্টেবল অ্যাঞ্জাইনা, তারপর থাকতে পারে গিভ আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ আনস্টেবল অ্যাঞ্জাইনা। সেক্ষেত্রে আমাদের 2 + 3 + 4 + 5 এই করে টোটাল মার্কস হবে 15। দুটো কম্পোনেন্ট থাকতে পারে, সেখানে 8 + 7 এরকম থাকতে পারে। যে কোনো টপিক বা যে কোনো চ্যাপ্টার থেকে এই LEQ বা LAQ থাকবে, অর্থাৎ লং এসে টাইপ কোয়েশ্চেন্স থাকবে, যার প্রত্যেকটা মার্কস হচ্ছে 15। কিন্তু তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, অন্তত এবারের পরীক্ষাটাতে তোমাদের থাকবে দুটো কোয়েশ্চেন্স, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর একটা থাকবে রেসপিরেটরি বা পালমোনারি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম থেকে কোশ্চেন করবেন কে সেটা বলে দিচ্ছি, তাকে বিরক্ত করবে না, কিন্তু কে করবেন তার কথাটা বলছি, ডক্টর সৌম্যদীপ ঘোষ। আর কার্ডিওভাস্কুলার থেকে যে কোশ্চেন করবেন তার নাম S দিয়ে শুরু, সঞ্জীব ঘোষ। তারপর থাকছে তোমাদের SAQ or SEQ, দ্যাট ইজ এ শর্ট এসে টাইপ কোশ্চেন্স। সেখানে কোশ্চেন্স থাকবে 3টে, প্রত্যেকটা কোশ্চেনে মার্কস থাকবে 10, অর্থাৎ 10 × 3 = 30, 30 30 40 হয়ে গেল। এক্ষেত্রে কোশ্চেনগুলো কোত্থেকে থাকতে পারে রাফলি আইডিয়া দিচ্ছি। আগেই বলছি ফাইনাল এক্সামে যে কোনো জায়গা থেকে কোশ্চেন থাকতে পারে, যে কোনো টপিক থেকে থাকতে পারে, কিন্তু ফর দিস ফার্স্ট এক্সাম কোশ্চেন উড বি সেট ফ্রম রিউমাটোলজি, from renal system, and lastly gastrointestinal system, not alimentary system only, gastrointestinal system। কারণ এলিমেন্টারি সিস্টেম বললে একটু ন্যারো ডাউন করে দেওয়া হচ্ছে, ব্যাপারটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, রেনো টিবিউলার সিস্টেম আর রিউমাটোলজি। ডক্টর খলিল, ডক্টর মন্ডল আর ডক্টর সরকার তারা কোশ্চেনগুলো করবেন, প্রতিটি কোশ্চেনের মার্কস 10। এক্ষেত্রে কিন্তু সাব ডিভিশন থাকবে, অর্থাৎ 3 + 4 + 3 এরকম কিছু একটা। তারপর যেটা থাকছে শর্ট নোটস, শর্ট নোটসকে প্লেস করা হচ্ছে ডার্মাটোলজি থেকে এবং সাইকিয়াট্রি থেকে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, ETCOM অর্থাৎ AETCOM ইউজুয়ালি বা ফাইনাল পরীক্ষাতে ETCOM থেকে কোশ্চেন্স থাকবে শর্ট নোটসের মধ্যে, নট এক্সপ্লেন হোয়াই এই জায়গাটাতে। অর্থাৎ শর্ট নোটসের মধ্যে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এবারে কোশ্চেন সেট করা হচ্ছে ডার্মাটোলজি এবং সাইকিয়াট্রি থেকে। প্রতিটি কোশ্চেনের মার্কস থাকছে 5, অর্থাৎ টোটাল 5 × 5, সাইকিয়াট্রি অ্যান্ড ডার্মাটোলজি। এক্ষেত্রেও কিন্তু 5-এর আবার দুটো সাব কম্পোনেন্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তারপর থাকছে এক্সপ্লেন হোয়াই, একটা কন্ডিশনের কথা বলা হবে, তার এগেনস্টে বা তার ফেভারে জাস্টিফিকেশনটাকে মেনশন করতে হবে। 4টে অ্যাটেম্প করতে হবে, কোনো অল্টারনেটিভ নেই, প্রত্যেকটার ফুল মার্কস হচ্ছে 5। এগেনস্টে পয়েন্ট থাকবে, ফেভারে পয়েন্টস থাকবে এবং এক্সপ্লানেশন থাকবে। তারপরে এক্ষেত্রে ETCOM এবছর থাকছে, কিন্তু ফাইনাল পরীক্ষায় ETCOM থাকবে তোমাদের শর্ট নোটসের মধ্যে। এক্সপ্লেন হোয়াইতে থাকছে রেসপিরেটরি সিস্টেম, রিউমাটোলজি, নিউরোলজি অ্যান্ড এগেন ETCOM। ETCOM সম্পর্কে কোনো আইডিয়া আছে? এখন এটা বলা দরকার আছে, কারণ সরাসরি কোনো ক্লাস তো না হয় না। ETCOM পুরো কথাটা তো হচ্ছে যে অ্যাটিটিউড,
এথিক্স অ্যান্ড কমিউনিকেশন, সেটা তো বোঝা গেল। তাহলে কোশ্চেন কীরকম হতে পারে সেটা তো আমাদেরকে আইডিয়া রাখতে হবে। এডকমের কোশ্চেন্স হচ্ছে ভার্চুয়ালি, যেহেতু এথিক্স রিলেটেড, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে বেসিক কম্পোনেন্টস অফ মেডিকেল এথিক্স ফর অ্যাপ্রোচিং আ পেশেন্ট, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। অথবা এরকম কোশ্চেন থাকতে পারে যে হোয়াট আর দ্য প্যারামিটার্স অফ এ গুড ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এরকম জিনিস থাকতে পারে। এরকম কোশ্চেন্স থাকতে পারে হোয়াট আর দ্য প্রোটোকলস ফর ব্রেকিং আ ব্যাড নিউজ লাইক ডেথ অর সাম সিরিয়াস ইলনেস। কোশ্চেনের প্যাটার্নটা ঠিক এরকমভাবে হবে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ইথিক্যাল ইস্যুস, অথবা প্রোটোকল ফর ব্রেকিং আ ব্যাড নিউজ টু আ পেশেন্ট। বোঝা গেল? ডিটেলস তো পড়ানো সম্ভব না, ইঙ্গিতটা শুধু দিয়ে রাখা গেল। তবু একটা কথা প্রসঙ্গে বলছি, কেউ একজন বলতে পারবে যে একটা ব্যাড নিউজ ব্রেকিংয়ে কী কী প্রোটোকল আছে? দ্যাট স্পাইক্স প্রোটোকলস তো হয়তো কোথায় পড়েছো, ABCDE প্রোটোকল আছে। ইনফ্যাক্ট ব্রেকিং আ ব্যাড নিউজ, ব্রেকস বলে একটা প্রোটোকল আছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে স্পাইক্সে একমাত্র প্রোটোকল। সুতরাং প্রোটোকল ব্রেকস হতে পারে, প্রোটোকল ABCDE হতে পারে, প্রোটোকল স্পাইক্স হতে পারে। আমি জানি না স্পাইক্সটা তোমাদের কোথায় পড়ানো হয়েছে, কিন্তু হতে পারে, ভুল কিছু নয়, ঠিক আছে। তারপর থাকছে MCQ, এটা নিয়ে বলার কিছু নেই, 2 2 2 2 2, অর্থাৎ কার্ডিও 2, নিউরো 2, GIT 2, রেনাল 2, রিউমাটো 2। অর্থাৎ সহজ পরিভাষায় যিনি যা পড়িয়েছেন সেখান থেকেই তিনি কোয়েশ্চেন করবেন। সুতরাং এক্ষেত্রে ওরিয়েন্টারের দায়িত্ব না, দায়িত্ব ইন্ডিভিজুয়াল টিচারের, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যাল 200 মার্কস। 200 মার্কসের মধ্যে একটা মার্ক সম্পর্কে আগে বলে রাখি, OSCE। OSCEতে দুটো জিনিস সাবমিট করা হবে। ইউজুয়ালি OSCE মানে তো তোমরা পরিষ্কার জানো, OSCE মানে কি? OSCE মানে কি? অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এক্ষেত্রে যেটা করা হবে, একটা বা দুটো থাকবে, একটা কেস সিনারিও বা কেস প্রেজেন্টেশন দেওয়া হবে, তার ওপর বেস করে কোশ্চেন্সগুলো নেওয়া হবে। এবং কেসটি প্রজেক্টারে রাখা যেতে পারে, বা কেসটি সাধারণত মুখে বলা যেতে পারে, বা ল্যামিনেটেড চার্টে দেওয়া যেতে পারে। তবে এই পরীক্ষাতে যেটা করা হবে, কেসকে প্রেজেন্ট করা হবে পরিষ্কার করে প্রজেক্টারে, অর্থাৎ কম্পিউটার প্রজেকশনে থাকবে কেস স্টাডি, তার উপর বেশ করে ক্রমান্বয়ে কোশ্চেন্স হবে। OSCEতে মার্কিং সিস্টেমটা ছোট্ট করে বলে রাখি, OSCEতে 10টা স্টেশন আছে। 10টা স্টেশনের মধ্যে প্রথম 4টে স্টেশন খুব সহজ, অর্থাৎ APIE, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। দুটো স্টেশন থাকছে তারপর, সেটা হচ্ছে টু অ্যাসেস অর টু টেস্ট দ্য স্কিল অফ দ্য স্টুডেন্ট। আর দুটো থাকছে আমাদের হাতে আনফর্চুনেটলি, সেটা হচ্ছে ভ্যালুজ, বিহেভিয়ার, অ্যাটিটিউডস অফ দ্য স্টুডেন্ট। কেউ যদি গিয়ে বলে স্যার স্টেথো আনিনি, কেউ যদি বলে স্যার হ্যামার নেই, কেউ যদি অ্যাপ্রন পরে না আসে, কেউ যদি বলে পেনের কালি শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু এই দুটো স্টেশনের মধ্যে পড়বে, এটা যেন খেয়াল থাকে। কারণ আমি ক্লিনিক্যাল ক্লাস নিতে গিয়ে দেখেছি সিস্টারদের কাছ থেকে স্টেথো নিয়ে ছেলেরা মারমার শুনছে বা ছেলেরা ব্রেথ সাউন্ড শুনছে। এটা খুব আনফর্চুনেট। এটা কিন্তু পরীক্ষাতে আমরা ওই স্টেশন 1 and 2, মানে সরি লাস্ট দুটোর মধ্যে আমরা ইনক্লুড করে রেখে দিয়েছি। বোঝা গেল? তারপর থাকবে ল্যাব রিপোর্ট ইন্টারপ্রিটেশন। এখানে ইউজুয়ালি ল্যামিনেটেড চার্ট প্রোভাইড করা হবে। CSF থেকে থাকবে একটি চার্ট, ব্লাড গ্যাস অ্যানালিসিস থেকে একটি চার্ট, এলএফট ইন্টারপ্রিটেশন থেকে থাকবে, অ্যান্ড লাস্টলি থাকবে একটা পিকচার রিউমাটোলজি থেকে। কী পিকচার সেটা বলা যাবে না, কিন্তু থাকবে সেটা পরিষ্কার করে বলে দিচ্ছি। CSF রিপোর্ট থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাকে বের করতে হবে যে হোয়েদার সাবঅ্যারাগনেট হেমারেজ,
or pyogenic meningitis or tuberculous meningitis, মিললে এই তিনটের মধ্যে আমাদের ঘোরাঘুরি করবে। ব্লাড গ্যাস অ্যানালিসিস চার্টের মধ্যে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, ইদার মেটাবলিক আর রেসপিরেটরি, এই রিলেটেড ব্যাপার স্যাপার থাকবে। তার সঙ্গে যদি কেউ ভালো বলতে পারে সেখানে ডিগ্রি অফ কম্পেনসেশন, সেগুলো ব্যাপার স্যাপার আসতে পারে। আরও বেটার কিছু বলতে পারলে হয়তো ম্যানেজমেন্টেও এক্সামিনার চলে যেতে পারেন। এরপর থাকছে লং কেস। আচ্ছা, ভাইভা সম্পর্কে আগে বলে রাখি, ভাইভাতে থাকছে 80 মার্কস। সেক্ষেত্রে এক্স রে, সিটি স্ক্যান, ইসিজি, ইনস্ট্রুমেন্ট, এগুলো থাকবে। আবার রিপিট করছি, এক্স রে, সিটি স্ক্যান, ইসিজি অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টে কয়েকটা সমস্যা দেখা যেতে পারে। ফর এক্সাম্পল, ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকবে রাইলস টিউব, ফোলিস ক্যাথিটার, লাম্বার ফাংশন নিডল, লিভার ব্যাপসি নিডল, এমনকি ইন্টারকস্টাল টিউব ড্রেনেজ। কিন্তু যেহেতু এটা স্মল গ্রুপ ডিসকাশনে পড়ানো হয়েছে, সব ব্যাচকে এটা পড়ানো সম্ভব হয়নি। ফলে যদি আনফর্চুনেটলি কোনো স্টুডেন্ট ফেস করে যে তাদের ব্যাচকে পড়ানো হয়নি, পোলাইটলি বললেই হবে আমরা ইনস্ট্রুমেন্ট পাল্টে দেবো। কারণ এটা ঘটতেই পারে, কোনো ব্যাচকে হয়তো কোনো পার্টিকুলার জিনিস পড়ানো হয়নি। কিন্তু যদি সেই ব্যাচটাকে পড়ানো হয় আর সেই ব্যক্তি যদি না জানে, তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্ট পাল্টানো হবে না। কারণ একটা ব্যাচে 50 জন আসে, স্টুডেন্ট থাকে স্মল গ্রুপ ডিসকাশনে, সেখানে যদি 5 জন ক্লাস করে বেরিয়ে যায়, সাবজেক্টটি পড়ানো হয়, 45 জন যদি বলে স্যার এটা আমি জানি না, পড়ানো হয়নি, তা তার কথা গ্রাহ্য হবে না। ক্লাসটা যদি হয়ে থাকে এবং ক্লাসে যদি টিচারের সাইন থাকে, কারণ 150 জনের নাম এবং রোল নাম্বার কিন্তু আমরা প্রত্যেকে জোগাড় করে নিয়েছি এবং আমরা জানি কাদের কোন ক্লাসটা না হয়েছে। কিন্তু ছেলেদের দিক থেকে যদি ডিফল্ট থাকে তাহলে ইনস্ট্রুমেন্ট পাল্টানো হবে না, টিচারদের দিক থেকে ডিফল্ট থাকলে অবশ্যই ইনস্ট্রুমেন্ট পাল্টে দেওয়া হবে। এবার লং কেস। লং কেস একটি থাকবে। লং কেসে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ছোট্ট করে বলে দিই। একটা লং কেসের মধ্যে সবাই পরিষ্কার করে জানে যে কিছু ক্লিনিক্যালি পিলার্স থাকবে। তার মধ্যে আমরা হিস্ট্রি টেকিংকে গুরুত্ব দেব, তারপর আমরা ডেমনস্ট্রেশনকে গুরুত্ব দেব, তারপর আমরা ডিসকাশনকে গুরুত্ব দেব এবং সে কীভাবে লিখেছে সেটাকে গুরুত্ব দেব। সবগুলো কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট আছে। অর্থাৎ কেউ কোনো একটা কম্পোনেন্টে একটু ভালো পারলো না, হয়তো সেই হিস্ট্রিটা একটু উইক থাকলো বা ডেমনস্ট্রেশনে একটু ইয়ে করলো, কিন্তু আমরা ওভারঅল অ্যাসেসমেন্টটা করব। শুধু একটা পার্টিকুলার জায়গাটা খারাপ করেছে অতএব তাকে ফেল করিয়ে দাও বা কম মার্কস দাও, এরকম চিন্তাভাবনা আমাদের নেই। আমাদের টোটাল অ্যাসেসমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য টোটাল পারফরমেন্স। তবু আমরা ভাগটা বলছি। 60 মার্কস মধ্যে হিস্ট্রি টেকিং হচ্ছে 15, অ্যাসেসমেন্ট অফ হিস্ট্রি টেকিং স্কিল, এটা আমি একটু ইলাবোরেট করবো। ডেমনস্ট্রেশন হচ্ছে 30, এখানে সব থেকে বেশি মার্কস দেওয়া হচ্ছে। আর ডিসকাশন হচ্ছে 10। তাহলে কত হলো? আবার বলছি, হিস্ট্রি 15, ডেমনস্ট্রেশন 30 অ্যান্ড ডিসকাশন 10। টোটাল মার্কস 60। ট্যালি করছে? 55 হলো। তাহলে 5 কোথায় গেল? ঠিক আছে, হ্যাঁ 5 থাকছে আমাদের হাতে। কারণ হিস্ট্রি টেকিং আমরা কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি। ফরম্যাট, যেমন হিস্ট্রি টেকিংটা আমার মনে হয়েছে একটা দুর্বলতম জায়গা। কারণ হিস্ট্রি টেকিংয়ের প্রথম যে পয়েন্টটা থাকে যে ফর্মুলেশন অফ চিফ কমপ্লেন্টস, কিপিং ইনট্যাক্ট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পেশেন্ট। লোকে ভাববে এটা আবার কি, এটা তো কাঁঠালের আমসত্ত্ব, অর্থাৎ রুগী যা বলবে কেন হুবহু সেটাকে লিখবো না। না, এক্ষেত্রে আবার বলেছি ফর্মুলেশন অফ চিফ কমপ্লেন্টস, কিপিং ইনট্যাক্ট দ্য পেশেন্টস ল্যাঙ্গুয়েজ। কারণ পেশেন্ট এমন এমন শব্দ ব্যবহার করবে, আমরা একটা প্রান্তিক বা মফস্বল হসপিটালে ব্যবহার মানে পড়াচ্ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো শব্দ আমরা হুবহু তুলে ধরলে এক্সামিনারও বুঝতে পারবে না, এক্সামিনিও বুঝতে পারবে না এবং আলটিমেটলি একটা অদ্ভুত কনফিউশন তৈরি হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি। ডাক্তারবাবু, গত 2 দিন ধরে আমি
দিনে প্রায় 10বার করে ঘাটে যাচ্ছি। এখন এই ঘাটে যাওয়া বলতে কেউ শ্মশানে যাওয়ার কথা ভাবতে পারে, কারো যাওয়া বলতে গেলে কি কেউ পুকুর পাড়ে যাওয়ার কথা ভাবতে পারে, কিন্তু গ্রামীণ ও প্রান্তিক লোকেরা অনেক সময় ডায়রিয়াল ইলনেসের ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার করে। অনেকে বলতে পারে আমার মাসে 2বার করে গায়ে হচ্ছে কি শার্ট না গেঞ্জি, কারণ কথা হচ্ছে সেটাকে কিন্তু আমাকে ফর্মুলেট করে নিতে হবে, কারণ শি ইজ টকিং অ্যাবাউট হার পিরিয়ডস, দ্যাট মিনস মেনস্ট্রুয়াল পিরিয়ডস। এরকম কিছু অদ্ভুত শব্দ আছে যে শব্দগুলোকে পেশেন্টের মূল বক্তব্যটাকে ঠিক রেখে আমাকে ফর্মুলেট করতে হবে, ফর্মুলেট অফ চিফ কমপ্লেন্টস, কিপিং ইন মাইন্ড। যারা নিউরো ক্লিনিক্স করেছো তারা নিশ্চয়ই জানো কয়েকটা পার্টিকুলার জিনিসের ওপর বেশ করে, যেমন ডিউরেশন, previous episodes if any, pattern, onset with sequence of evolution and triggers. এটা হলো ফর্মুলেশন অফ চিফ কমপ্লেন্টস। এই 4টে প্যারামিটারের উপর বেশ করে এটা মেনলি বেশি কাজ করে নিউরোলজিতে, কিন্তু অন্যান্য টপিকগুলোতেও কিন্তু মোর অর লেস এই ফরম্যাটটা আছে। আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বেরিয়ে যাচ্ছি। কার্ডিওভাস্কুলারটাও বলেছি, তার একটা আলাদা ফরম্যাট আছে, এটা আমি অন্তত পড়িয়েছি। জিআইটিও বলেছি। রিউমাটোলজিতে আমি সুযোগ পাইনি, আমি পড়াইনি, অন্যরা কেউ পড়িয়েছি কিনা জানি না। তারপর আসছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, সেখানে করতে হবে সবাই জানে খুব ক্লিয়ারলি যে ইলাবোরেশন অফ দ্য চিফ কমপ্লেন্টস। ইলাবোরেট মানে যা খুশি তাই বলে যাওয়া না, যেমন নিউরোনি কথাটা বলার চেষ্টা করছি। সিস্টেমিক সিমটমস, সিমটমস অফ রেইজড আইসিটি, বারবার সিমটমস, ভিজুয়াল সিমটমস, তারপর থাকবে মোটর, তারপর থাকবে কোঅর্ডিনেশন, তারপর থাকবে সেন্সরি, তারপর থাকবে স্টেটাস অফ কনসাসনেস, তারপর থাকবে হায়ার ফাংশন। এগুলোকে প্লাস মাইনাস করে সামারাইজ করে এদের কনটেক্সটে প্লাস আর সাপোর্টেড বাই হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, হিস্ট্রি অফ ফ্যামিলি হিস্ট্রি, অ্যান্ড এক্ষেত্রে কিছু কিছু জিনিস এক্সট্রা যোগ করতে হবে, যেমন ফ্যাক্টরস ফর ফাংশনাল ডিজিজ, যেমন ডিসেবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অ্যান্ড লাইফস্টাইল, যেমন সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড সিকিউরিটি। এই পয়েন্টগুলোকেও যোগ করতে হবে। এইকে নিয়ে আমরা বেসিক স্কিলটা অ্যাসেস করার চেষ্টা করব যে পেশেন্ট হিস্ট্রিটা নিয়ে স্কিল কতটা নিতে পেরেছে। ডেমনস্ট্রেশন আমরা শুরু করব জেনারেল সার্ভে দিয়ে। আমি যদ্দূর মনে করতে পারছি 2টো ক্লাস পুরোপুরি জেনারেল সার্ভের ওপর বেস করে নেওয়া হয়েছে। সেখানে প্রত্যেকটা পয়েন্ট মেনশন করতে হবে, পজিটিভ পয়েন্টসগুলোকে পজিটিভলি বলতে হবে, নেগেটিভ পয়েন্টসগুলো জাস্ট মেনশন করে বেরিয়ে গেলেই চলবে, আবার দাগ দিয়ে বেরিয়ে গেলেই চলবে। এখানে শুরু করতে হবে পরিষ্কার করে ডিমিনার, অর্থাৎ পেশেন্টের বডি হ্যাবিটাস থেকে শুরু করে যা যা বলা আছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে লিখে যেতে হবে। এইগুলো থেকে আমাদের ব্যাপারটা চলে আসবে সিস্টেমিক এক্সাম। সিস্টেমিক এক্সাম নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপর আসবে প্রফেশনাল ডায়াগনোসিস, তারপর শুরু হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তারপর শুরু হবে ডিসকাশন বা কোশ্চেন আনসার পর্ব। এই কোশ্চেন আনসার পর্বে প্রত্যেকটা কম্পোনেন্টে বেসিক স্কিল যেগুলো আছে সেগুলোর উপর নজর দেওয়ার জন্য 5 নাম্বার এক্সট্রা হাতে রাখা হয়েছে, এবং অ্যাটিটিউডস বা অ্যাপ্রোচ টুওয়ার্ডস দ্য পেশেন্ট, যেটা আগেই বলেছি এডকামের মধ্যে আছে, সেটাকেও কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে যে স্টুডেন্টের মধ্যে পরিলক্ষিত হচ্ছে কি না। সবগুলোকে অ্যাসেস করে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউট করা হবে। এবার কথা হচ্ছে কীভাবে থিওরি পেপারগুলো লিখতে হবে। কথা হচ্ছে সাপ্লিমেন্ট বা লুজ পেপার বা পাতা পর পাতা লিখে যাওয়াটা, যতই আমরা বলি এসে টাইপের, যত খুশি তত লেখা যাবে না। আনসার হবে প্রিসাইজ, কনসাইজ, ডেফিনেটলি রেলিভেন্ট। কেউ একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিতে পারে, কেউ 4-5টা সেন্টেন্স ইউজ করে বক্তব্যটা প্রেস করতে পারে। সময় তার, কারণ এইখানেও বলেছি ওরিয়েন্টেশনে টাইমটাকে কিন্তু মাথায় রাখতে হবে। থিওরি পরীক্ষায় যেমন 3 ঘন্টা, প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কিন্তু টাইম বাউন্ড থাকবে। এবার বাকি থাকলে শর্ট কেস কী হবে। একটা শর্ট কেস দেওয়া হবে,
শর্ট কেস থাকবে জেনারেল সার্ভে প্লাস একটা পার্টিকুলার সিস্টেম। ফর এক্সাম্পল জেনারেল সার্ভে অ্যান্ড জিআইটি সিস্টেম একজনকে বলে দেওয়া হলো, জেনারেল সার্ভে প্লাস সিএনএস কাউকে দেওয়া হলো, জেনারেল সার্ভে প্লাস রেসপিরেটরি সিস্টেম এটা বলা হলো। এটা লটারি সিস্টেম আমরা করতে পারি অথবা ইন্ডিভিজুয়ালি ডেকে ডেকে আমরা দিতে পারি। পরিষ্কার বোঝা গেল? শর্ট কেস মানে হচ্ছে জেনারেল সার্ভে প্লাস একটা স্পেসিফিক সিস্টেম। এক্ষেত্রে কিন্তু লেখালেখি কোনো প্রশ্ন নেই, কেউ যদি মনে রাখতে না পারে তাহলে সে একটা ছোট্ট বা রাফ পেপারে কিছু লিখে রাখতে পারে, কিন্তু পুরো ব্যাপারটাকে তাকে মেমোরাইজ করে পরীক্ষা দিতে হবে। দিস ইজ দ্য শর্ট কেস। সেই জন্য এর সাইজটাকে শর্ট করা হয়েছে, এক্ষেত্রে হিস্ট্রি টেকিংটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজন বা সার্কামস্টেন্স যদি ওয়ারেন্ট করে অর্থাৎ চায়, তাহলে কিন্তু একটা দুটো কোশ্চেনের কথা জিজ্ঞাসা করা হতে পারে। ফর এক্সাম্পল একটা পেশেন্টের আমরা একটা র্যাশ দেখতে পাঠালাম, তা হঠাৎ মনে হলো আমাকে তো জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইউর পসিবল ডায়াগনোসিস। তা সেক্ষেত্রে ফটো সেন্সিটিভিটিটা জিজ্ঞাসা করা দরকার আছে, তা হয়তো ছোট্ট করে একটা ফটো সেন্সিটিভিটি জিজ্ঞাসা করে নিতে পারো। তাকে কিন্তু সেটা লেখারও দরকার নেই, এক্সামিনারকে বলারও দরকার নেই। বা কোনো একটা জিনিস দেখলে তার একটা ডিউরেশনটা হয়তো সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেই ডিউরেশনটা তোমরা জিজ্ঞাসা করে নিতেই পারো। কারো ডিউরেশন বলো, কারো ফটো, যেমন একটা এক্সাম্পল ফটো সেন্সিটিভ বলো, বা রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন্স যেটা তারা মনে হচ্ছে যে তুমি এটা আসতে পারছো না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, পিটিরিয়াসিস ভার্সিকালার আর যেমন সিবোরিক ডার্মাটাইটিস, দুটো মোরলেস একই রকম দেখতে অনেকটা, কিন্তু সেক্ষেত্রে যদি তোমাকে এরকম একটা কেস দেওয়া হয় কী বলতে বলা হয়, তখন তুমি ইচিংয়ের কথা জিজ্ঞাসা করবে, কারণ পিটিরিয়াসিস ভার্সিকুলার ভার্চুয়ালি নন ইচিং, কিন্তু সিবোরিক ডার্মাটাইটিস ইজ ইচিং। বা ধর একটা স্কিনের কোশ্চেন দেওয়া হলো বুলাস ইরাপশন পেমফিগাস ভালগারিস, তুমি একটু জিনিস জিজ্ঞাসা করতেই পারো বা দেখতেই পারো যে সারাউন্ডিং বা সার্কামফারেন্সিয়াল রেডনেস পেরিথিম আছে কি না, বা নিকলসকি সাইন পজিটিভ আছে কি না। এক্ষেত্রে একটু ছোট্ট কথাবার্তা তোমরা জানতে পারো বা পেন আছে কি না। কারণ সারাউন্ডিং এরিথিমা যদি না থাকে, ফ্ল্যাক্সিড বোলা উইদাউট সাইন্স অফ ইনফ্লামেশন উইথ নিকলস সাইন পজিটিভিটি, কি স্কিনের কোশ্চেন থাকতে পারে। যেমন পেমফিগাস ভালগারিস আর পেমফিগয়েড, কি পেমফিগয়েড হচ্ছে সার্কামফারেন্সিয়াল এরিথিমেটাস লিশন থাকবে বা এরিথিমা থাকবে, টেন্স বোলা হবে, পেন থাকতে পারে, মিটে গেল। সুতরাং এইরকম যেগুলো রিলিভেন্ট কথা সেগুলো তোমরা কিন্তু জিজ্ঞাসা করলে এক্সামিনার ক্ষিপ্ত বা বিক্ষিপ্ত হবে না। শুধু সুস্থভাবে পরীক্ষা দিলে এক্সামিনাররা ক্ষিপ্ত বিক্ষিপ্ত না হয়ে সুপ্তভাবে তোমাদের মার্কস দিয়ে যাবে। ঠিক আছে? কিছু বাদ দিলাম কি? থিওরি বলেছি, প্র্যাকটিক্যাল বলেছি, লং শর্ট ওএসসিই, ইন্টারপ্রিটেশন অফ ল্যাব চার্ট, এক্স-রে, ইনস্ট্রুমেন্ট, ইসিজি, কিছু বাদ গেছে? আচ্ছা, আর কারো কিছু বলার আছে কোশ্চেন বা কারো কিছু জানার আছে? লং কেস থাকবে, যেটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো যদি সিএনএস থাকে, এটাতে হেমিপ্যারাসিস থাকতে পারে বা প্যারাপ্লেজিয়া থাকতে পারে। ঠিক আছে? বা হয়তো দেখা গেল ফেশিয়াল পালসি থাকতে পারে। তবে ইউজুয়ালি ফেশিয়াল পালসি শর্ট কেসে দেওয়া হয়, কারণ ফেশিয়াল পালসি তো খুব ছোটোখাটো জিনিস, শর্ট কেসে। কিন্তু যদি কেসের সংখ্যা কম থাকে তাহলে ফেশিয়াল পালসিকে লং কেসে দেওয়া যায়। আবার ফেশিয়াল পালসি যদি অ্যাজ এ পার্ট অফ দ্য ফেশিও ব্রেকিয়াল মেনোপ্লেজিয়া বা ফ্রন্টাল অপারকুলার সিনড্রোম হয়, তাহলে লং কেসে দেওয়া যেতে পারে। যেমন প্লুরাল এফিউশন লং কেসে দেওয়া যেতে পারে, হ্যাঁ, যেমন নিউমোথাস লং কেসে দেওয়া যেতে পারে, যেমন সিরোসিস অফ দ্য লিভার লং কেসে দেওয়া যেতে পারে উইথ অ্যাসাইটিস বা ডিকম্পেনসেট সিরোসিস। ঠিক আছে? রিউমাটোলজি, যেমন ধরো সাধারণত রিউমাটোলজি বা রেনাল থেকে আমরা চেষ্টা করব লং কেস না দিতে, কিন্তু যেহেতু পেশেন্ট ভর্তি কম হয়, যদি কোনো কারণে কারো জায়গায় রিউমাটোলজি বা রেনাল সিস্টেম দিতে বাধ্য হই,
তো তার ক্ষেত্রে একটু কনসিডার করা হবে, যেহেতু এটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটা বোঝা গেল। কিন্তু আমরা চেষ্টা করব অ্যাডিকুয়েট কেস পেলে রেনাল আর রিউমাটোলজি থেকে লং কেস আন্ডার গ্রাজুয়েটে না দেওয়ার, কিন্তু আমরা শর্ট কেস দিতে পারি, শর্ট কেস দিতে পারি। লং কেস রেনাল রিউমাটোলজি থেকে আমরা দেব না। বাই চান্স যদি কারো পড়ে যায়, একদম টেনশন করবে না, আমাদের মাথায় সেটা থাকবে, আমরা সেটা কনসিডার করব। কারণ ওটা হতে পারে একমাত্র কারণে অ্যাডিকুয়েট নাম্বার অফ পেশেন্টস আমরা পেলাম না। সেক্ষেত্রে তো উপায় নেই, আমাদের কেস তো দিতে হবে রে বাবা। সেক্ষেত্রে বাধ্য হয়ে সেক্ষেত্রে হয়তো আমরা ফোকাসটা করবো জেনারেল সার্ভেতে বা অন্য জায়গাগুলোতে, কিন্তু আমরা ফোকাসটা সেখানে রেনাল সিস্টেমের উপর করবো না। এটা এই লং শর্টে কিন্তু রেনাল থাকতে পারে, শর্টে কিন্তু রিউমাটোলজি থাকতে পারে। আর কিছু হলে গিয়ে পরিষ্কার করে জেনে নাও, হলে গিয়ে এটা কি স্যার এই লাইনটা বুঝতে পারছেন না স্যার, আমার কাছে চলবে না। কারণ আমি মাঝখানে সে অ্যাক্সিডেন্টাল ইনভিজিলেটর হয়ে গেছিলাম কোনো একটা পরীক্ষাতে। সেখানে গিয়ে হঠাৎ এমন একটা জিনিস জিজ্ঞাসা করলো কি নিডল স্টিক ইঞ্জুরি না কি একটা এনএসআই নাকি ব্যাপার স্যাপার। আমি তো মাথা চুলকে খুঁজে পাচ্ছি না যে কী হয়েছে না হয়েছে। ঠিক আছে, আমি অন্যদের জিজ্ঞাসা করছি, সাবজেক্টে মেডিসিনের নয়, অন্য কোনো একটা সাবজেক্টের ছিল। আমি ও হল থেকে পালাতে পারলে বাঁচিয়ে কোচে অবস্থা দাঁড়িয়ে গেল। পরে শুনে আমার নিডল স্টিক ইঞ্জুরি। কারণ এক্সামিনাররাও মাঝে মাঝে খুব কুড়েমি করে, খুব অলস, তারা পুরো কথা লিখতে সাহস পায় না। হ্যাঁ, তারা তো এরকম ছোটোখাটো করে ফেলতে পারে, সেটা নির্দ্বিধায় জিজ্ঞাসা করে নেবে। তবে আমি যতদূর জানি তোমাদের কোশ্চেনে খুব সম্ভবত এরকম কিছু নেই। একটা উঠেছিল, খুব সম্ভবত সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওরকম কিছু থাকবে না, মানে অ্যাপ্লিকেশন থাকবে না। অ্যাপ্লিকেশন থাকলে ভিতরে লেখা হবে। এমনকি ধরো S1 যদিও থাকে, তার ব্র্যাকেটে ফার্স্ট পারসন কথাটাও লেখা থাকবে। সুতরাং এটা নিয়ে কনফিউশন কিছু হবে না। আর বলে দিচ্ছি, MCQ তে কিন্তু ক্লিনিক্স থাকবে, ক্লিনিক্স থাকবে, ক্লিনিক্স থাকবে, ক্লিনিক্স রিলেটেড MCQ হবে। হ্যাঁ, মানে ক্লিনিক্স ব্যাপারটা আগে দেখেছি লক্ষ্য করে, যে লোকজন ক্লিনিক্যাল পার্টটাকে বাদ দিয়েই ডাক্তার হতে চায় খুব বেশি সংখ্যক। কারণ 1.5 বছর অভিজ্ঞতা বলে লেকচার ক্লাসে তাও 2-4 জনকে দেখা যায়, কিন্তু ক্লিনিক্যাল ক্লাসে দেখা যাওয়া খুব মুশকিল। আমি একসময় একটা কমেন্ট করেছিলাম যে ছাত্র দরদি শিক্ষক, কিন্তু কখনো কখনো আমি দেখতে পেয়েছি যে শিক্ষক দরদি ছাত্রছাত্রী। মানে অনেক ছাত্রছাত্রী আমার ক্লিনিক্যাল ক্লাসে না এসে আমাকে প্রচণ্ডভাবে ঘুমানোর সুযোগ করে দিয়েছিল, এবং আমি ভালো করে 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিতে পেরেছিলাম। সেই জন্য এই ব্যাচের ছাত্রছাত্রীদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই, তারা আমার হেলথের কথা অন্তত চিন্তাভাবনা করে। কারণ এইরকম একটা উইক হেলথ নিয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ক্লিনিক্স নেওয়া, চারটেখানি কথা না, বেশ শক্ত কাজ। সেই শক্ত কাজের হাত থেকে তোমাদের কোনো কোনো ব্যাচ যে আমাকে মুক্তির পথ দেখিয়েছে, মুক্তির স্বাদ দেখিয়েছে, তার জন্য আজকের দিনে তোমাদের আমি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা আর অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, এবং জানি না পরবর্তীকালে তোমরা তোমাদের ট্র্যাডিশন বজায় রাখবে কি না। কেন বলি দুঃখের সঙ্গে, সে একদিন আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লিনিক্সটা করলো, সে ক্লিনিক্সটা করলো না। যখন অর্ধেক ছেলে চলে গেল ক্লাস আছে বলে, তারপরেও সে এলো যে আরও কিছু শিখবো বলে। তারপরে বলা হলো যে একদিন স্যার জেনারেল সার্ভেটা টোটাল শুধু ওটাই পড়াবে, কেস থাক বা না থাক। তার পরের দিন একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ, আর প্রত্যেকটাই ডিলিটেড। একটা আমি দেখিনি কী মেসেজ করতে চেয়েছিল, কী বলতে চেয়েছিল। মিনিমাম 3টে তো বটেই আমি দেখেছি, মেসেজ ডিলিটেড, মেসেজ ডিলিটেড। তারপর তাকে আর আমি খুঁজে পাইনি জেনারেল সার্ভে পড়ানোর জন্য, কিন্তু আমি 2 দিন জেনারেল সার্ভে পড়িয়েছি টোটাল। কিন্তু যে আমাকে রিকোয়েস্ট করেছিল, আনফর্চুনেটলি তাকে আমি পড়াতে পারিনি। তার 3খানা আমি মেসেজ পেয়েছিলাম, 3টে মেসেজ ডিলিটেড। কী বলতে চেয়েছিল সেটা আমি বলতে পারিনি, কিন্তু আমি মুখ তো চিনতে পারছি না। যদি এরকম ব্যক্তি কেউ থাকেন, উঠে দাঁড়িয়ে ওটা কথা বললে ভালো হয়। সত্যি আমি মুখ চিনতে পারছি না, নামটা মনে আছে, নামটা ফাঁস করতে চাইছি না, কারণ নামটা শুধু মোবাইলে ছিল তো, নামটা মনে আছে কিন্তু আমি চিনতে পারছি না। 3টে মেসেজ সে ডিলিট করেছে, নাম্বার 1। তার বক্তব্য আমি জানতে পারিনি, নাম্বার 2।
সে আমাকে গাছে তুলেছে, জেরক্স হবে, পড়াতে হবে করে। নাম্বার 3, কনজিকিউটিভ 3 days সে আসেনি। নাম্বার 4, বুঝে নাও কে মেসেজ করে ডিলিট করেছে আমাকে, ব্যাস। কিন্তু আমি বলছি আমি মুখটা মনে করতে পারছি না। আবার যদি কখনো দেখা হয়, মানে এখন তো পরীক্ষার আগে আশা করি। আজকে ক্লাস করবি তোরা? আমার তো, আমারই তো ক্লাস, ক্লিনিক্সে ক্লাস তো আমার 11টা থেকে।